হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা সংবাদ শিরোনাম। এবার হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল, লেবানন সীমান্তে বিশেষ অভিযান। অন্যদিকে লেবাননে স্থল হামলা শুরু করলো ইসরায়েল। জানিয়ে দেব ইউক্রেন নিয়ে ঠিক করার সব লক্ষ্য পূরণ করা হবে বলে হুঁশিয়ারি পুতিনের। আরও থাকবে 1,33,000 সেনা নিয়োগের জন্য পুতিনের ডিক্রি সই। সর্বশেষ থাকবে এবার মুখোমুখি বিতর্কে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন কমেন্ট বক্সে ইয়েস লিখে পাঠাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল। 2006 সালের পর প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে মধ্য অঞ্চলে হামলা চালিয়েছে কঠোর ইসরায়েলি সামরিক বাহিনী। সকালে এ হামলার কয়েক ঘটনার আগে তারা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজন হলে মধ্যপ্রাচ্যে যে কোনো দেশে হামলা চালাতে প্রস্তুত তিনি। বৈরুতে মধ্য অঞ্চলে ইসরায়েলি হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিনের 3 জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। সংগঠনটি গত শতকের 70-এর দশকে উড়োজাহাজ ছিনতাইয়ের বড় কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত ছিল। তিনি নেতার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। সম্প্রতি এ হামলা ব্যাপক হারে বেড়েছে বলে জানিয়েছে দেশটি। এতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা নিহত হয়েছেন। তবে পাল্টাপাল্টি এ হামলায় উল্লেখযোগ্যভাবে যোগ দেয়নি পিএফএলপি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত রোববারে ইসরায়েলি হামলায় আরও 105 জন নিহত ও 359 জন আহত হয়েছে। 2 সপ্তাহে দেশটিতে এ নিয়ে ইসরায়েলি হামলায় 1000-এর বেশি মানুষ নিহত ও প্রায় 6000 আহত হয়েছে। হামলার মুখে লেবাননের প্রায় 10 লাখ মানুষ বাধ্য হয়েছে। এর মধ্যে 1 লাখের বেশি সিরিয়ায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে এক বক্তৃতায় বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের নেতৃত্বের প্রতি সরাসরি হুমকি দিয়েছেন। ইরানের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ইসরায়েলি নিজেদের নিরাপত্তার ঝুঁকিতে মনে করলেও এই অঞ্চলটির যে কোনো দেশে হামলা চালাতে প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের এমন কোনো অঞ্চল নেই যেখানে ইসরায়েল পৌঁছাতে পারে না। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননে স্থল হামলা শুরুর পরে ইতিমধ্যে ইসরায়েল ট্যাঙ্ক ও সেনাবাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে। একসঙ্গে বিমান হামলাও চালাচ্ছে তারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন তাদের সেনারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তু ও অবকাঠামোর বিরুদ্ধে সীমিত, স্থানীয় ও লক্ষ্যভেদী স্থল হামলা শুরু করেছে। তারা জানায় তারা সীমান্তের কাছ থেকে লেবাননি গ্রামগুলোকে টার্গেট করেছে। হিজবুল্লাহর এসব অবস্থান থেকে উত্তর ইসরায়েলে ইউনিটগুলোর প্রতি হুমকি সৃষ্টি করেছিল। ইসরায়েলের রাজনৈতিক নেতারা হামলাটির অনুমোদন করেছে। এর আগে আইডিএফ এর জেনারেল স্টাফ এবং নর্দার্ন কমান্ড এ ব্যাপারে প্রস্তুতি এবং পরিকল্পনা সম্পন্ন করে বলে ইসরায়েলি বাহিনী জানায়। তারা জানায় স্থল সেনাদের বর্তমানে বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী সহায়তা করছে। অপারেশন নর্দার্ন অ্যারোস নামের একটি হামলা গত মাসে শুরু হয় অভিযানের সাম্প্রতিক রূপে। গত কয়েকদিন ধরে এই হামলাটি আসন্ন বলে মনে হচ্ছিল, বিশেষ করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর অব্যাহতভাবে ইসরায়েলি সামরিক অবস্থানে রকেট হামলা চালানোর ফলে উত্তেজনা বাড়ছিল। ইসরায়েলি হামলায় হামাসের এলিট ফোর্স রাদওয়ান ফোর্স বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারকে হারিয়েছিল। তবে তাদের যোদ্ধারা এখনো সক্রিয় আছে। নাসরুল্লাহ জীবিত থাকার সময় বলেছিলেন যে হিজবুল্লাহর 1 লাখের বেশি যোদ্ধা রয়েছে, ফলে কমান্ডার নিহত হলেও তাদের সহকারীরা রয়ে গেছেন, যোদ্ধারাও আছেন আর তাদের অবকাঠামোগুলো এখনো দক্ষিণ লেবাননে সক্রিয় রয়েছে। তারা প্রতিরোধ চালাতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এরা কঠিন পরীক্ষার মধ্যে পড়বে বলেও মনে করা যাচ্ছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইউক্রেন নিয়ে ঠিক করা সব লক্ষ্য পূরণ করা হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, ইউক্রেনে তার দেশ যে লক্ষ্য নির্ধারণ করেছে তা পূর্ণ করা হবে। আজ এক ভিডিও বার্তায় পুতিন এ কথা বলেন। রাশিয়ার দ্বিতীয় পুনরুজ্জীবন দিবস বা রিইউনিফিকেশন ডে উপলক্ষে তিনি এ বার্তা দেন। মস্কোর পক্ষ থেকে 4টি অঞ্চল দনস্ক, লুহানস্ক, জাপোরিয়াঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে এক ত্রিকোণর দিবস হিসেবে দিনটি পালন করা হয়েছে। মস্কোর পক্ষ থেকে 2000
2020 ও 2022 সাল 3 সেপ্টেম্বর ইউক্রেনের 4টি অঞ্চলে গণভোটের মাধ্যমে এক ত্রিকোণের ঘোষণা দেয়া হয়। পশ্চিমা বিশ্বে নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা করা হয়। তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য এসব অঞ্চলে পুরোপুরি এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের পুরোপুরি হামলা শুরু করে। অন্যদিকে কিয়েভ পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ মনে করে ন্যাটো বা ইউ সদস্য হলেই তা তাদের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কিন্তু রাশিয়া এর বিরোধী করে আসছেন। যুদ্ধ শুরুর সময় 2022 সালে পুতিন বলেছিলেন, এই লড়াইয়ের জন্য লক্ষ্য হচ্ছে ইউক্রেনকে নিষ্করণ ও ন্যাটো মুক্ত করা। তবে ক্রেমলিনের এই বিবৃতিতে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা প্রত্যাখ্যান করে বলে, এটা অজুহাত সাম্রাজ্যবাদ সম্প্রসারণের কৌশল হিসেবে সংঘাত চালানো হচ্ছে। পুতিন ভিডিও বার্তায় বলেন, সত্য আমাদের পক্ষেও যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা হবে। পশ্চিমা অভিজাত্যের সমালোচনা করে পুতিন দাবি করেন, রাশিয়াকে লক্ষ্য করে পশ্চিমারা ইউক্রেন তাদের উপনিবেশন ও সামরিক ঘাঁটি বানিয়েছে। তারা ঘৃণ্য উগ্র জাতীয়তাবাদ ও রাশিয়ান সবকিছুর প্রতি প্রতিশ্রুতি ও শত্রুতা উস্কে দিচ্ছে। আজ আমরা আমাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি। 1,33,000 সেনা নিয়োগের জন্য পুতিনের ডিক্রি সই। নতুন করে 1,33,000 সেনা নিয়োগের জন্য একটি খসড়ায় সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বার্তা তাসের। পুতিনের সই করা খসড়া অনুযায়ী বর্ষাকালীন ক্যাম্পেইনের সামরিক বাহিনীর জন্য 1,33,000 তরুণীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খসড়ায় বলা হয়েছে, 18 থেকে 30 বছর বয়সী 1,33,000 রুশ নাগরিককে 2024 সালে 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সামরিক বাহিনীর জন্য ডেকে আনা হবে। সেই সঙ্গে আমাদের ও আগের মেয়াদে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় দায়িত্ব পালনকারী সৈন্যদের অব্যাহত দেওয়ার আদেশও দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2024 সালের শেষ নাগাদ 15 লাখ সক্রিয় সেনা নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণের 2 সপ্তাহ পর সর্বশেষ এই খসড়া এলো। এবার মুখোমুখি বিতর্কে 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। যুক্তরাজ্যের 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালজ আজ নিউ ইয়র্কে বিতর্কে মুখোমুখি হচ্ছেন। মধ্য আমেরিকান ভোটারদের মন জয় করতে 2 প্রার্থীর মধ্যে তীব্র কথার লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, তাতে ভোটের ফলাফল নির্ধারণে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ও হাইওয়ার সিনেটর জে ডি ভ্যান্স ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ইতিমধ্যে নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন। কথায় লড়াইয়েও 2 জন বিরোধীদের আক্রমণ করছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্রেটিকদের আক্রমণ করে চলছে 40 বছর বয়সী ভ্যান্স। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলাকে চাইল্ডস ক্যাট লেডি বলে আক্রমণ করার পাশাপাশি বিড়াল খাওয়া অভিবাসী বলেও ভুয়া খবর ছড়ানো এ প্রতিদ্বন্দ্বীর সামরিক রেকর্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে সাবেক শিক্ষক 60 বছর বয়সী ওয়ালাজ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সুরে ভ্যান্স ও ট্রাম্পকে আক্রমণ করেছেন। তিনি রিপাবলিকদের অন্তর্ভুক্ত জুড়ে বলে যে মন্তব্য করেছিলেন তা অনলাইনেই ছড়িয়ে পড়েছিল। তবে এই 2 জনের ক্ষেত্রে একটি বিষয় মিল রয়েছে, তা হচ্ছে কমলা ও ট্রাম্প 2 জনই চান যে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা যুক্তরাষ্ট্রের মধ্য অঞ্চলে ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসে যাওয়ার পথে সুগম করবেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক থমাস হোয়াইলেন বলেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বড় ধরনের নাটক দেখতে চান। আজ তারা টেলিভিশনে তা দেখতে পাবেন। বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্ট নিয়ে এমন বিতর্ক আগে তেমন দেখা যায়নি। আজকের এই বিতর্কে ভ্যান্সের ওপর চাপ বেশি থাকবে। ওয়ালজ তাকে নারী ও গর্ভপাত নিয়ে বিভিন্ন বিতর্কে মন্তব্যের জন্য আক্রমণ করতে পারেন। এছাড়া ভুয়া তথ্য ছড়ানো নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে ভ্যান্সের পক্ষ থেকে ওয়ালজকে মার্কবাদী হিসেবে আক্রমণ করতে পারে। জরিপে দেখা গিয়েছে, জনপ্রিয় ভোটের হিসেবে ওয়ালজের চেয়ে পিছিয়ে রয়েছে ভ্যান্স। একসময় ভাইস প্রেসিডেন্টের মনোনয়নের দোরগোড়ে তার রেটিং ছিল সবচাইতে কম। থমাস হোয়াইলেন বলেন, ভ্যান্সকে সতর্ক থাকতে হবে, কারণ আমি মনে করি তার জন্য ফাঁদ পাতা হচ্ছে। গুরুত্বপূর্ণ
উইলদুল ম্যান অঙ্গরাজ্য পেনসিলভানিয়া নির্বাচনী প্রচারে কমলা হ্যারিসকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তিনি সেখানে অপরাধ দমনে সহিংস পুলিশ অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কমলাকে মানসিক প্রতিবন্ধী বলেও অপমান করেন ট্রাম্প।